মেমোরি অ্যান্ড ফরগেটিং, স্মৃতি এবং বিস্মৃতি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সাইকোলজি, আর সাইকোলজি টপিক, এই চ্যাপ্টার নাম হচ্ছে স্মৃতি এবং বিস্মৃতি, যেটা মেমোরি অ্যান্ড ফরগেটিং। আজকে ক্লাসটা সম্পূর্ণ বাংলাতে ডিসকাস করব আমি, সম্পূর্ণ বাংলাতে ক্লাস। ওকে, তাহলে প্রথমে জানতে হবে যে স্মৃতি কী জিনিস, হোয়াট ইজ মিন্ড বাই মেমোরি বা হোয়াট ইজ মেমোরি। মেমোরিটাকে আগে ডিসকাস করছি। তো স্মৃতি বলতে কি বোঝায় বা স্মৃতি কাকে বলে? স্মৃতি বলতে ব্যক্তির শিক্ষা করা বিষয়ে পুনরুৎপাদন করার ক্ষমতা বোঝায়। মানে কি, কোনো ব্যক্তি কোনো জিনিস শিখেছে বা জানে বা শুনেছে, সেটাকে পুনরায় আবার মনে আসা বা পুনরায় তাকে, যেটাকে বইয়ের ভাষায় কি বলা হয়, পুনরুৎপাদন করা যে ক্ষমতা, সেটাকে স্মৃতি বলা হয়। শিক্ষা করা বিষয়বস্তুর পুনরুৎপাদনের মধ্যে দিয়ে যে ব্যক্তির স্মৃতির এই পরিমাণ, স্মৃতির পরিমাণটা নির্ণয় করা হয় বা পরিমাণটা জানা যায়। আমরা অনেক সময় শিক্ষা করা বিষয়ের অংশবিশেষ স্মরণ করি, আবার অনেক সময় সম্পূর্ণ বিষয়বস্তু অবিকলভাবে পুনরুৎপাদন করতে সক্ষম হই। যে পরিমাণ বিষয়বস্তু পুনরুৎপাদন করতে পারি তা হলো স্মৃতি, আর যে পরিমাণ বিষয়বস্তু পুনরুদ্রেক করতে ব্যর্থ হই তা হলো বিস্মৃতি। মানে কি, যদি ফরগেটিং বলা হয় যে বিস্মৃতিটা কি, ফরগেটিংয়ের বাংলা হচ্ছে বিস্মৃতি। তো সেটা কি, আমরা যেটাকে পুনরুৎপাদন করতে পারছি বা পুনরায় মনে করতে পারছি, সেটাকে বলা হয় মেমোরি। আর যদি সেটা পুনরুৎপাদন করতে না পারি, আমরা ব্যর্থ হই, তখন যেটা ভুলে যাওয়া হয় আর কি, সেটা আর মনে আসে না, ভুলে গেছি, অলরেডি ভুলে যায়, তখন কি হবে, সেটাকে বলা হয় বিস্মৃতি বা ফরগেটিং। যেমন একজন পরীক্ষণ পাত্রকে 10টি অর্থহীন শব্দের একটি তালিকা, এ লিস্ট অফ ননসেন্স লেভেলস, মুখস্থ করতে দেওয়া হলো তাকে 10টি অর্থহীন শব্দের একটি তালিকা। তো মুখস্থকরণের 15 মিনিট পরে দেখা গেল সে ওই তালিকার সব শব্দগুলোই নির্ভুলভাবে পুনরায় বলতে পেরেছে। কিন্তু মুখস্থকরণের 1 ঘন্টা পর সে 8টি অর্থহীন শব্দ নির্ভুলভাবে বলতে পেরেছে। আর 15টির মধ্যে কি হচ্ছে যে 15 মিনিট পর, সেই 10টি শব্দ 15 মিনিট পর স্মৃতির শতকরা 100 এবং 1 ঘন্টায় 80%। মানে কি, 80%, 8টা হচ্ছে যে 80%। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষণের 15 মিনিট পর্যন্ত কোনো বিস্মৃতি হয়নি। যখন 15 মিনিট, এটার মানেটা হচ্ছে যে 15 মিনিট পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তখন কিন্তু পুরোটাই তার মনে ছিল। কিন্তু যখন 1 ঘন্টা পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তখন কিন্তু তার 8টা পেরেছে, 10টা পারেনি। 80% তার মেমোরি আছে, 80% তার মনে আছে। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষণের 15 মিনিট পর্যন্ত কোনো বিস্মৃতি হয়নি, 15 মিনিট পর্যন্ত তার কোনো ফরগেটিং হয়নি, সে ভুলে যায়নি। কিন্তু 1 ঘন্টা পর বিস্মৃতি হলো শতকরা 20 ভাগ, 20 ভাগ সে ভুলে গেছে। যদি 100 ভাগ হয়, তাহলে 100-র মধ্যে 80 ভাগ মনে আছে আর 20 ভাগ ভুলে গেছে। আচ্ছা, এজন্য অনেক শিক্ষণ থেকে বিস্মৃতির বিয়োগফলকে স্মৃতি হিসাবে চিহ্নিত করেন। যেমন, অর্থাৎ স্মৃতি সমান কি, শিক্ষণ মাইনাস বিস্মৃতি। কি, মেমোরি ইজ ইকাল টু লার্নিং মাইনাস ফরগেটিং। ওকে, এরপরে স্মৃতিশক্তি সকলের সমান থাকে না, এটা মাথায় রাখতে হবে যে স্মৃতিশক্তি সকলের সমান থাকে না বা সমান হয় না। যেমন, দুজন পরীক্ষণ পাত্রকে একই শিক্ষণ তালিকা
শিখতে দিলে দেখা যাবে যে প্রথমজন হয়তো 5টি প্রচেষ্টায় সমগ্র প্রশিক্ষণ তালিকাটি মুখস্থ করতে পারলো, মানে 5টি প্রচেষ্টায় সমগ্র প্রশিক্ষণ তালিকা মানে পুরো ইনস্ট্রাকশনটা সে মুখস্থ করতে পারলো, 5টি প্রচেষ্টা 5বারের প্রচেষ্টায় আর কি। এবং দ্বিতীয় পরীক্ষণ পাত্র মানে দ্বিতীয় যে পাত্র হয়তো 7টি প্রচেষ্টায় মুখস্থ করতে পারলো। মানে প্রথম ব্যক্তি বা প্রথমজন কি 5বারের প্রচেষ্টায় মুখস্থ করতে পেরেছে, আর দ্বিতীয় জনকে তাকে 7বার চেষ্টা করতে হয়েছে, 7বারের সময় মুখস্থ করতে পারলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম পরীক্ষণ পাত্র মানে বইয়ের ভাষায় যাকে বলা হয় প্রথম পরীক্ষণ পাত্র এবং দ্বিতীয় পরীক্ষণ পাত্রের তুলনায় অপেক্ষাকৃত কম প্রচেষ্টায় শিক্ষণ তালিকা মুখস্থ করলো, মানে তার প্রচেষ্টাটা কম ছিল এবং মুখস্থ করতে পেরেছে। তাহলে কি একথাও আমাদের স্মরণে রাখতে হবে, মনে রাখতে হবে যে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারলেই যে স্মৃতিশক্তি বেশি হবে তা নয়। মানে তাড়াতাড়ি মুখস্থ করতে পারলেই স্মৃতিশক্তি বেশি হবে এটা কোনো কথা না। শিক্ষা করা বিষয়বস্তু সংরক্ষণ করতে হবে। মানে মুখস্থ অনেকেই তাড়াতাড়ি করে দিতে পারবে, কিন্তু সেটা মনে রাখার বিষয়, মনে রাখতে হবে। এটাই হচ্ছে মানে শিক্ষা করার বিষয়বস্তুটাকে সংরক্ষণ করতে হবে, স্টোর করতে হবে যাকে বলা হয়। সংরক্ষণ ক্ষমতা কম হলে স্মৃতির পরিমাণ হ্রাস পাবে। তাহলে কি আমাদের যেটা সংরক্ষণ ক্ষমতা মানে মেমোরিতে স্টোর করার যে ক্ষমতা সেটা যদি কম হয় তাহলেই তখন স্মৃতির পরিমাণটা হ্রাস হয়ে যাবে। ঠিক আছে, এবারে কি মুখস্থ করা বিষয়কে পরবর্তীতে অবিকলভাবে পুনরুদ্রেক করতে না পারলে স্মৃতিশক্তি নেই একথাও বলা যায় না। যদি অবিকল পুনরুদ্রেক না করতে পারা যায় তবে যে স্মৃতিশক্তি নেই একথা বলা যাবে না। হয়তো একবারে মানে যেটা বলা হয়েছে ঠিক ওই রকম নাও হতে পারে। অনেক সময় আমরা পুনরুদ্রেক করতে ব্যর্থ হয়ে থাকি, কিন্তু একটু সংকেত দিলে তা পুনরুদ্রেক করতে সক্ষম হই। মানে তখন একটু হিন্টস দরকার হয় বা একটু সংকেত যদি টাচ দেওয়া হয় তখন হয়তো দেখা যাবে সেটা আবার পুনরুদ্রেক করতে সক্ষম হই, এরকমও দেখা যায়। তাহলে মানুষ তার বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে, যেমন বিভিন্ন ইন্দ্রিয়গুলো কি কি, যেমন চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জিহ্বা, এগুলো এই কটা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মানে 5টা। তাহলে কি এই ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয় যেগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা সম্বন্ধে তথ্য সংগ্রহ করে থাকে এই ইন্দ্রিয়গুলোর মধ্য দিয়ে, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অপরদিকে ভিডিও টেপ, তারপরে টেপ রেকর্ডার, কম্পিউটার, মেশিন ইত্যাদির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তের ঘটনাকে রেকর্ড করা যায় এবং শুধু দর্শনমূলক এবং শ্রবণমূলক তথ্যকে রেকর্ড করা সম্ভব, কিন্তু স্পর্শগত, স্বাদযুক্ত এবং গন্ধ সম্বন্ধীয় সংবেদন রেকর্ড করা যায় না। মানে এখানে বলতে চাইছি যে যদি কোনো ইলেকট্রনিক্স যেমন যে যন্ত্রগুলো যেমন ভিডিও, টেপ রেকর্ডার, কম্পিউটার, এইগুলোর সাহায্যে, ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাহায্যে আমরা কি করতে পারি যে আমরা সাউন্ডটাকে রেকর্ড করতে পারি। ঠিক আছে, আর দর্শনটাকে দর্শনমূলক এবং শ্রবণমূলক পিকচারটা এবং সাউন্ডটা এগুলোকে রেকর্ড করতে পারি, এগুলো রেকর্ড করা সম্ভব। কিন্তু স্পর্শগতভাবে যেটা স্পর্শ করা হয় সেটা আমরা মনে করতে পারি না, ওই এর মধ্যে রাখতে পারি না ইলেকট্রনিক্সের মধ্যে। ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যেমন স্পর্শগত, স্বাদযুক্ত, গন্ধ, এইগুলো এইরকম সম্বন্ধীয় যে সংবেদন রেকর্ড করা, এই সংবেদনকে রেকর্ড করা যায় না।
ওই ডিভাইসগুলোতে। সুতরাং মানুষের স্মৃতি একটি জটিল এবং শক্তিশালী মাধ্যম। তাহলে মানুষের যে স্মৃতিটা, এটা একটা জটিল এবং শক্তিশালী মাধ্যম। অপরদিকে মেশিন স্মৃতি একটি, মানে মেশিন স্মৃতি যেগুলো এই কম্পিউটার, টেপ রেকর্ডার যেগুলো বলা হলো, সেগুলো একটি সীমিত মাধ্যম। তাহলে মানুষের স্মৃতিটা, মানুষের যে একটা মানে মানুষের স্মৃতি, মেমোরি, মানে হিউম্যান মেমোরি, এটা কিন্তু খুব শক্তিশালী এবং জটিল, ঠিক আছে, খুব পাওয়ারফুল এবং পুরো মানে কমপ্লেক্স মিডিয়াম আর কি, শক্তিশালী মাধ্যম। অপরদিকে মেশিনটা একটা সীমিত মাধ্যম, মানে মেশিন স্মৃতিটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবারে আমরা সংজ্ঞাতে চলে আসি। মানে স্মৃতির সংজ্ঞা কি, অ্যাকচুয়ালি একটু আগে স্মৃতির সম্পর্কে একটু টাচ দিলাম, কিন্তু এখন আমরা শিখব স্মৃতির সংজ্ঞা, ডেফিনিশন। আচ্ছা, তাহলে কি, মেমোরি অফ ডেফিনেশন, ডেফিনেশন অফ মেমোরি, ঠিক আছে, মানে স্মৃতির সংজ্ঞা। স্মৃতিকে এমন প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যার সাহায্যে ব্যক্তি বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজন বোধে তথ্যের পুনরুদ্ধার করে। স্মৃতির অর্থ হলো অতীত ঘটনার পুনরুদ্ধার করা, যেটা একটু আগে আমি বললাম যে অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো স্মৃতি, সেটাকে পুনরায় মনে করা বা বলতে পারা, সেটাই হচ্ছে স্মৃতি। তো মনোবিজ্ঞানীরা কি সংজ্ঞা দিয়েছেন এবারে আমরা দেখি। মনোবিজ্ঞানীদের দেওয়া কয়েকটি স্মৃতির সংজ্ঞা এখন আমি বলছি। যেমন নাম্বার 1, 1 নম্বর, উডওয়ার্ড এবং মার্কুইসের, ঠিক আছে, উডওয়ার্ড এবং মার্কুইস 1957 সালে এটা ডেফিনেশন, মানে 1957 সালের তাদের মতে কি বলেছেন, যে পূর্বে যা শেখা হয়েছে তা স্মরণ করাই হচ্ছে স্মৃতি। তাহলে উডওয়ার্ড আর মার্কুয়েসের মতে কি বলা হচ্ছে, যে পূর্বে যা শেখা হয়েছে তা স্মরণ করাই স্মৃতি। এটাকে ইংলিশে কি বলবে, যে মেমোরি কনসিস্ট ইন রিমেম্বারিং হোয়াট ওয়াজ প্রিভিয়াসলি বিন লার্নড। এটা উডওয়ার্ড এবং মার্কুইসের কাছ থেকে আমরা পাচ্ছি। মেমোরি কনসিস্ট ইন রিমেম্বারিং হোয়াট হ্যাজ প্রিভিয়াসলি বিন লার্নড, ঠিক আছে। তো এরপরে আরেকটা সংজ্ঞা আমরা দেখব, যে 2 নম্বরে ডক্টর M.R. আলী 1983 সালে বলেছেন যে অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদনের ক্ষমতাকে স্মৃতি বলে। অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদনের ক্ষমতাকে স্মৃতি বলে। এটা ডক্টর M.R. আলীর কাছ থেকে পাচ্ছি। এরপর আবার 3 নম্বর আরেকটা সংজ্ঞা, মানে আরেকটা ডেফিনেশন, ক্লাইডার এবং অন্যান্যদের মতে স্মৃতি হলো এমন এক ক্ষমতা যা তথ্যের সংরক্ষণ করে, যার ফলে পরবর্তী সময়ে এর ব্যবহার করা যেতে পারে। এটাকে ইংলিশে বললে কি হবে, মেমোরি ইজ দ্য অ্যাবিলিটি টু স্টোর ইনফরমেশন সো দ্যাট ইট ক্যান বি ইউজড এট এ লেটার টাইম, ঠিক আছে। এটা আমরা ক্লাইডার এবং অন্যান্যদের কাছ থেকে পাচ্ছি। এটা একটা সংজ্ঞা হলো। এবার 4 নম্বর আরেকটা সংজ্ঞা, জন সি রাচের কাছ থেকে। তিনি কি বলেছেন, স্মৃতি বলতে সেই প্রক্রিয়াগুলোকে বা সেই প্রক্রিয়াসমূহকে বোঝায় যার সাহায্যে অতীত অভিজ্ঞতা বর্তমান কার্যাবলীকে প্রভাবিত করে। মানে অতীত অভিজ্ঞতা বর্তমান কার্যাবলীকে প্রভাবিত করে। তাহলে কি হচ্ছে, মেমোরি রেফার্স টু দ্য সেট অফ processes by which past experiences influence present actions. আরেকবার বলছি, memory refers to the set of processes by which past experiences influence present action.
আচ্ছা, এরপরে আরেকটা মানে সংজ্ঞা 5 নাম্বার, এগুলো এখন একটু জেনে রাখা দরকার বাস। এরপরে কি, রবার্ট এস ফেন্ডম্যান, রবার্ট এস ফেন্ডম্যান তিনি কি বলেছেন? স্মৃতি একটি প্রক্রিয়া যার দ্বারা আমরা তথ্যের রূপান্তর, সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে থাকি। তাহলে কি হচ্ছে, দ্য প্রসেস বাই হুইচ উই এনকোড, স্টোর অ্যান্ড রিট্রিভ, দ্য প্রসেস বাই হুইচ উই এনকোড, স্টোর অ্যান্ড রিট্রিভ ইনফরমেশন। এটা হচ্ছে সংজ্ঞাটা, মানে ইংলিশটা। এবং বাংলাটাতে কি বলেছে, যে স্মৃতি একটি প্রক্রিয়া যার দ্বারা আমরা তথ্যের রূপান্তর, সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে থাকি। তাহলে কি, সুতরাং স্মৃতি এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে তথ্যের সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন বোধে এসব তথ্যের পুনরুৎপাদন করা যায়। এটা হচ্ছে স্মৃতির সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে স্মৃতির উপাদান, যেটাকে এলিমেন্টস অফ মেমোরি বলা হয়। ঠিক আছে, মেমোরি মানে স্মৃতি, এলিমেন্টস অফ মেমোরি। তাহলে কি কি উপাদান আছে আমরা দেখে নিচ্ছি। স্মৃতিকে বিশ্লেষণ করলে যেসব উপাদান পাওয়া যায় তা হলো, 1 নম্বর, এখানে টোটাল 5টা উপাদানের কথা বলা আছে। 1 নম্বর কি, শিক্ষণ। 2 নম্বর সংরক্ষণ। 3 নম্বর পুনরুদ্রেক। 4 নম্বর প্রত্যাভিজ্ঞতা, মানে কি প্রত্যাভিজ্ঞা মানে, এরপর 5 নম্বর কি, স্থান কাল নির্দেশ। আচ্ছা, তাহলে এবারে পরপর এক একটা করে ডিসকাস করি। যেমন নম্বর 1, শিক্ষণ, যেটাকে লার্নিং বলা হয়। শিক্ষণে কি বলা আছে, যে স্মৃতির প্রথম এবং প্রধান উপাদান হলো শিক্ষণ। আমরা বারবার প্রচেষ্টার মাধ্যমে কোনো একটি বিষয়বস্তুকে মুখস্থ করি, অর্থাৎ আমরা কোনো একটি পাঠকে প্রথমে শিখি, সেটাই হচ্ছে শিক্ষণ। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে চলে যাই, সংরক্ষণ। সংরক্ষণটাই কি বলে, রিটেনশন ইংলিশে। স্মৃতির দ্বিতীয় উপাদান হলো সংরক্ষণ। কোনো কিছু সম্বন্ধে শিক্ষা গ্রহণের পর একে যথাসম্ভব সংরক্ষণ করতে হবে। স্মৃতির সংরক্ষণ ক্ষমতাকে স্মৃতির ক্ষমতাও বলা হয়। আচ্ছা, আমরা প্রতি মুহূর্তে অসংখ্য তথ্য লাভ করি এবং এসব তথ্যের মধ্য থেকে কিছু সংখ্যক তথ্য আমাদের স্মৃতি ভাণ্ডারে সংরক্ষিত হয়। প্রচেষ্টার মাধ্যমে যেসব তথ্যের পুনরাবৃত্তি ঘটে তা সংরক্ষিত হয় এবং যেসব তথ্যের পুনরাবৃত্তি ঘটে না তা স্মৃতির চিহ্ন থেকে বিলীন হয়ে যায়। এটাই হচ্ছে তোমার সংরক্ষণের আইডিয়া। আচ্ছা, এরপরে কি, নাম্বার 3, পুনরুদ্রেক মানে রিকল, যেটাকে ইংলিশে রিকল বলা হয়। পুনরুদ্রেক স্মৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষা করা বিষয়বস্তুর উপাদানগুলিকে পুনরুদ্রেক বলা হয়, মানে যেগুলো শেখা হয় তারপরে সেগুলোকে আবার পুনরুদ্রেক করা হয়, মানে রিকল, পুনরায় মনে করা। তো পুনরুদ্রেকের সাহায্যে সংরক্ষিত তথ্যের পরিমাণ সম্বন্ধে জানা যায়। আচ্ছা, তারপর 4 নম্বর কি, প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা কি, যে ওটাকে রেকগনিশন বলা হয়, তার বাংলাটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। তো রেকগনিশনটা কি জিনিস, পূর্বে শিক্ষা করা জিনিসের বা দ্রব্যের শনাক্ত করার নামই হচ্ছে রেকগনিশন বা প্রত্যাভিজ্ঞা। তো এটা মিশ্রিত দ্রব্যের মধ্য থেকে পূর্বে শিক্ষা করা দ্রব্যকে আলাদা করে বাছাই করার ক্ষমতাকে প্রত্যাভিজ্ঞা বলে। ঠিক আছে, এটাকে রেকগনিশন বলছে। এবারে 5 নম্বর, স্থান কাল নির্দেশ, যেটাকে লোকালাইজেশন বলা হয়। স্থান কাল নির্দেশ স্মৃতির একটি অন্যতম উপাদান। শিক্ষা করা বিষয়বস্তুর পুনরুৎপাদনের সাথে ওই বিশেষ বিষয়টি কবে, কোথায় এবং কিভাবে আমাদের স্মৃতি ভাণ্ডারে সংরক্ষিত হয়েছিল তাও আমরা স্মরণ করি। সুতরাং স্থানকাল নির্দেশ
সম্বলিত পুনরুৎপাদন স্মৃতিশক্তিকে আরও বেশি অর্থবহ করে। তাহলে এই 5টি হলো তোমার মেমোরির এলিমেন্টস, মানে স্মৃতির উপাদান। কি কি? শিক্ষণ, সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাবজ্ঞা, আরেকটা আছে স্থানকাল নির্দেশ। ঠিক আছে? তো এই যে আমি এই চ্যাপ্টার থেকে আলোচনা করছি মেমোরি অ্যান্ড ফরগেটিং, যেটা স্মৃতি এবং বিস্মৃতি, এটা সমস্ত কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার জন্য, যেমন ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং আদার্স যে এক্সামগুলো আছে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর দেম। আর যারা একাডেমিক লেভেলে, যেমন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, ঠিক আছে, মাধ্যমিকে যেহেতু নেই, এইচএস থেকে শুরু হচ্ছে, এইচএস, গ্র্যাজুয়েশন, এমএ, সবার ক্ষেত্রে এটা কাজে লাগবে, কারণ এটা একবারে ইন ডিটেলসে ডিসকাস করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন। ঠিক আছে? ভিডিওটাকে পরপর কয়েকবার শুনলে পুরো ডিটেলসে মনে থেকে যাবে আর কি। এটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যে কোনো পড়া আমরা যখন পড়বো বা যে কোনো চ্যাপ্টার, তার পুরো ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, তবেই যা কিছু কোশ্চেন আসুক বা যেই কোশ্চেন হোক সেখান থেকে আমরা আনসার করতে পারবো, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ঠিক আছে? ওকে, নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে আবার দেবো, মানে এই চ্যাপ্টার আবার যে টপিকগুলো আছে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।